রান্না বান্না আর খাওয়া দাওয়া নিয়ে হচ্ছে আজকের ব্লগটা। আশা করি এই ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে সন্ধ্যা মন চাচ্ছিল কিছু খাওয়ার জন্য, তাই ভাবলাম ঝাল পিঠা বানিয়ে ফেলি। যেমন কথা তেমন কাজ, তাই ঝাল পিঠা বানাতে বসে পড়লাম। প্রথমে আলুগুলোকে সুন্দর করে পিস পিস করে নিলাম। এগুলোকে একদম চিকন পিস করতে হবে। আর অন্যদিক দিয়ে আমার মা মানে শাকগুলোকে ভালোভাবে গুছিয়ে নিচ্ছে। এখানে আমরা পিঠা বানানোর জন্য কলমির শাক নিয়ে নিচ্ছি। শাকগুলোকে একদম পিটপাট ভাবে গুছিয়ে নিতে হবে, যাতে শাকগুলো এদিক সেদিক চলে না যায় আর খুব চিকন করে কাটা যায়। অন্যদিকে আলু ধুয়ে নিলাম এবং পেঁয়াজ কেটে নিলাম। এবার শাকগুলোকে খুব চিকন চিকন করে কেটে নিব। কাটার সময় কিন্তু এত স্পিডে কাটি নাই, তোমাদের যাতে দেখতে বোরিং না লাগে তাই স্পিড বাড়িয়ে দিলাম। তো আস্তে আস্তে শাকগুলোকে সুন্দর করে কেটে নিলাম। এরপর আলু এবং শাকগুলোকে ভালোভাবে মিক্স করে নিব আর এর সাথে লবণ দিয়ে দিব। এরপর হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিব যাতে লবণগুলো মিক্স হয়ে যায়। এবার এর সাথে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব এবং হাতের সাহায্যে আবার ভালোভাবে মাখিয়ে নিব। এর মধ্যে কারেন্ট চলে গেল, তাই আমার কাজিন আমার জন্য লাইট ধরে রাখছে যাতে আমি ভিডিওগুলো সুন্দরভাবে নিতে পারি। প্রচুর কেয়ারিং একটা কাজিন, এরকম একটি কাজিনের সবার দরকার। আমার কোনো ভাই বোন নেই, তবুও তারা এইটা আমাকে ফিল করতে দেয় না। তারা সবসময় আমাকে আদরে রাখে এবং আমার সাথে সাথে থাকে। একটু ইমোশনাল কথা পরে বলি, এখন আমাদের রেসিপিতে আবার চলে যায়। তারপরে দিয়ে দিব হলুদ যাতে কালার সুন্দর আসে। তারপর আবার হাতের সাহায্যে সবগুলো মিক্স করে নেব। রেসিপির একটা টেকনিক হচ্ছে কি, যা কিছু দিব তার পরে আবার হাতের সাহায্যে ভালোভাবে সবকিছু মিক্স করে দিয়ে দিব। এর ফলে সবকিছু ভালোভাবে মিক্স হয়ে যায়। আমরা কিন্তু আমাদের শাকের মিশ্রণে এখনও কাঁচামরিচ দিই নাই, তাই কাঁচামরিচ নিয়ে নিব। আমরা একটু বেশি জাল খাই, তাই অনেকগুলো কাঁচামরিচ নিয়ে নিব। তোমরা যত পরিমাণে জাল খাও তত পরিমাণে কাঁচামরিচ নিয়ে নিতে পারো। আমার মা মানে এখানে কাঁচামরিচ ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছে যাতে এগুলো শাকের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। কাঁচামরিচ হাতের সাহায্যে ভালোভাবে ভেঙে দিয়ে তারপর আবার মিক্স করে নেবে সবগুলো। এতে করে শাকের সাথে কাঁচামরিচগুলোও ভালোভাবে মিক্স হয়ে যাবে। এর মধ্যে আমি রান্নাঘরে গিয়ে দেখি আমার নানু গরুর কলিজা রান্না করছে। গরুর কলিজা খেতে আমার খুব বেশি ভালো লাগে। গরুর কলিজা রান্না করার জন্য আদা, রসুন, হলুদ, মরিচ আরও যা যা উপকরণ লাগে সবগুলো প্রথমে দিয়ে দিল। তারপর গরুর কলিজাগুলো দিয়ে দিল। পর চামচের সাহায্যে সবগুলো কলিজা ভালোভাবে নেড়ে ছেড়ে দিল। গরুর কলিজা খেতে কিন্তু আমার খুবই বেশি ভালো লাগে। যখন গরুর কলিজাগুলো একটু হয়ে আসবে তখন এখানে আমরা তেজপাতা দিয়ে দেবো যাতে একটু গ্রান বের হয়। এমনিতেই কিন্তু আমাদের পাকঘর রান্নার গ্রানে ভরে গেছে। এদিকে কিন্তু আমাদের রান্না প্রায় হয়ে এসেছে। আমি রান্নাতে আমার অবদান রাখার জন্য চামচ দিয়ে নেড়ে ছেড়ে দিলাম যাতে পরে আমি বলতে পারি আমিও কিছু কাজ করেছি। আর এদিকে আমাদের রান্নার গ্রানে পুরো ঘর মোমো করতেছে। পানিগুলো একদম শুকানোর জন্য ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে বারবার। রান্না হতে হতে আমার একদম ক্ষুধা পেয়ে গেছে, তাই আমি একটু নিয়ে নিয়েছিলাম, কিন্তু আমার মামা ওগুলো আমার থেকে কেড়ে নিয়ে চলে গেল। তারপর আমাকে দেখিয়ে দেখিয়ে খাইতেছিল। তারপর নানু আবার আমাকে দিয়েছে খাওয়ার জন্য। তারপর অন্য একটা কড়াই পেঁয়াজ দিয়ে ওগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে নেয়। পেঁয়াজগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে নেয় যতক্ষণ পর্যন্ত পেঁয়াজগুলো লাল লাল হয়ে যাচ্ছে না। যখন পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে তখন ওইগুলোর মধ্যে রান্না করা কলিজাগুলো দিয়ে দিল। তখন বিশ্বাস করেন কি যে রান্নার গ্রান বের হয়েছে, আমার পুরো ক্ষুধা লেগে গেছে। এরপর কড়াইয়ের মধ্যে সবগুলো ভালোভাবে ঢেলে দিল আর ভালোভাবে নেড়ে ছেড়ে দিল। কড়াইটাকে এই অবস্থায় অনেকক্ষণ চুলার উপরে রাখলো এবং নাড়াচাড়া করলো যাতে নিচে লেগে না যায়। অন্যদিকে আমাদের শাকের পিঠার মধ্যে চালের গুঁড়ি দিয়ে দিলাম। তারপরে এগুলো আবার হাতের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিব। এখানে আমি ভিডিওর স্পিড অনেক বাড়িয়ে দিচ্ছি যাতে তোমাদের দেখতে অসুবিধা না হয় আর তোমরা বোর না ফিল করো। মনের সব রাগ শাকগুলোকে মেরে মেরে বের করতে হবে যাতে শাকগুলোও ভালোভাবে মিক্স হয়ে যায় আর মনের সব রাগও চলে যায়। একসাথে দুইটাই উপকার হয়ে যাবে। এখানে আমার মামা নিয়েও শাকগুলোর উপর দিয়ে ভালোভাবে নিজের রাগ ঝেড়ে নিল। এবার এখানে আটা দিয়ে দিলাম। আটা দিয়ে আবার নিজের রাগ শাকগুলোর উপর ঝেড়ে নিব, মানে শাকগুলোকে ভালোভাবে মিক্স করে নিব। এইভাবে প্রায় 5 থেকে 10 মিনিট শাকগুলোকে ভালোভাবে মিক্স করে নিব। এইভাবে মিক্স করলে কোনো সমস্যা হবে না পরবর্তীতে। এরপর একদম পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি বেশি দিলে কিন্তু হবে না, আবার পানি কম দিলেও চলবে না। তার মানে পরিমাণ মতো, একদম পরিমাণ মতো দিতে হবে। তারপরে এগুলোকে আবার ভালোভাবে মিক্স করে নিব। পানি দিয়ে আবার 5 থেকে 10 মিনিট ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমরা রান্না করতে বসেছিলাম সন্ধ্যায়, এখন রাত হয়ে গেছে। কি আর করার, সন্ধ্যার নাস্তা এখন রাতের নাস্তা হয়ে গেল। আমাদের মনে হলো পানি কম হয়েছে, তাই পানি আরেকটু দিয়ে দিলাম। তোমরা তোমাদের অনুমান মতো এই পানিগুলো দিবা।
এবার শাকের মিশ্রণটার উপরে আমরা আমাদের স্পেশাল একটা মশলা দিয়ে দেবো। এই মশলাটা দেওয়ার জন্য পিঠার স্বাদ 2 গুণ বেড়ে গেছে। এখন তোমাদের মাথাতে আসতে পারে এই স্পেশাল মশলাটা কি? কোনো চিন্তার ব্যাপার না, আমি বলে দিয়ে দিচ্ছি এই স্পেশাল মশলাটা কি। এই স্পেশাল মশলাটা হচ্ছে গরুর গোশতের যে ঝোলটা থাকে, ওই ঝোলটা। এবার মশলাটা দেওয়ার পরে ভালোভাবে হাতের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিব। এই স্পেশাল মশলার ট্রিকটা তোমরা ব্যবহার করতে পারো। এই ট্রিকের ফলে পিঠার স্বাদ 2 গুণ বেড়ে যায়। আমরা যখনই পিঠা বানাই এই স্পেশাল ট্রিকটা ফলো করি, তোমরা ফলো করতে পারবে। তোমরা দেখবে তোমাদের পিঠা তৈরির পরে পিঠার স্বাদ 2 গুণ বেড়ে যাবে। এরকম কিছু ছোটোখাটো ট্রিকে আমাদের রান্নার স্বাদ 2 গুণ বাড়িয়ে দেয়। তোমরা কি এটা মানো? আমি কিন্তু এটা মানি। কথা বলতে বলতে শাকের মিশ্রণটাকে ভালোভাবে মিক্স করে নিলাম। এবার আমার মনে হচ্ছে গুঁড়ির পরিমাণটা কিছু কম আছে, তাই আমরা পিঠার গুঁড়ি আবার দিয়ে দিলাম। এবার আবার ভালোভাবে নিজের মনের সব রাগ ঝেড়ে দিতে হবে পিঠার গুড় মিশ্রণটার উপর, আর ভালোভাবে মিক্স করে নিতে হবে। এভাবে আস্তে আস্তে সুন্দর করে মিক্স করে নিতে হবে। এই ঝাল পিঠাগুলোর মিশ্রণ যদি সঠিকভাবে মিক্স না করে তাহলে ঝাল পিঠাগুলোও মজা হয় না। এবার একটা কড়াই তেল দিয়ে অনেকক্ষণ রেখে তেল যখন গরম হয়ে যাবে তখন পিঠার মিশ্রণটাকে গোল গোল করে কড়াইতে ছেড়ে দিতে হবে। আর যতক্ষণ পর্যন্ত পিঠাতে লালচা ভাবটা না আসছে ততক্ষণ পর্যন্ত পিঠাগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে। আমরা কিন্তু এখানে সব রান্নাগুলো মাটির চুলাতেই করছি। আমার মনে হয় গ্যাসের চুলা থেকে মাটির চুলার রান্না বেশি মজা হয়। এভাবে আস্তে আস্তে পিঠাগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে। অনেকক্ষণ পরে খেয়াল করলাম যে পিঠাগুলো লালচা হয়ে গেল, তাই পিঠাগুলোকে এবার ভালোভাবে উঠে নেব। আমার মনে হয় পিঠা ভাজার প্রসেসটা কম বেশি সবাই জানে, তাই বেশি বিশ্লেষণ করে বলতে হবে না এই পিঠা ভাজার প্রসেসটা। এভাবে সেম প্রসেস ফলো করে আস্তে আস্তে সবগুলো পিঠা ভেজে নিব। আমার কাছে কিন্তু ভাজাভাজির প্রসেসটা খুব বেশি ভালো লাগে, তাই আমি সবসময় নিজের হাতে ভাজাভাজির চেষ্টা করি। আমরা সন্ধ্যায় রান্না করতে বসেছি, কিন্তু এখন রাত হয়ে গেছে, তাই আমাদের ক্ষুধা একটু বেশি বেড়ে গেছে। তাই আমি বলি শর্ট টাইমে যদি রান্না করতে চাও তাহলে এটা ট্রাই করো না, অন্য কিছু ট্রাই করো। আমরা জানতাম না এটা রান্না করতে এত বেশি টাইম লাগবে, তাহলে আমরা অন্য কিছুই রান্না করতাম শর্ট টাইমের মধ্যেই যা রান্না করা যায়। আমরা যদি জানতাম এটা রান্না করতে এত বেশি দেরি হবে তাহলে রান্না করতাম না। ওইদিকে আমাদের উপর চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে যে এত দেরি কেন হচ্ছে। এটা রান্না করতে কিন্তু আমাদের অনেক টাইম লেগেছে। আমি কিন্তু শর্টলি তোমাদের দেখিয়ে দিয়েছি, কিন্তু আমাদের আরও বেশি টাইম লেগেছে। আমরা প্রায় 2 ঘন্টা যাবত ধরে এই পিঠাগুলো বানানোর চেষ্টা করতেছিলাম। পিঠাগুলো তৈরির প্রসেস থেকেও পিঠাগুলো ভাজার প্রসেসে বেশি টাইম লেগেছে। তবুও আমরা হার মানিনি, যত টাইম লাগুক। আমরা যখন এই কাজটা হাতে নিয়েছি তখন এই কাজটা শেষ করে ছাড়বো। মানে যখন আমরা পিঠাগুলো বানানোর প্রসেস শুরু করেছি তার মানে আমরা এগুলো কমপ্লিট করে ছাড়বো। যত টাইমই লাগুক আমরা এই পিঠাগুলো বানিয়ে ছাড়বো। কিন্তু আমাদের সাথে ময়ে হয়ে গেছে, মানে অনেক বেশি টাইম লেগে গেছে। আর আমাদের উপর চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে যে এতক্ষণ কি রান্না করতেছে, একদম বেস্ট শেপ হয়ে গেছে মনে হচ্ছে। তারপরেও আমরা কারো কথা কানে না নিয়ে একদম মাথায় কাপড় বেঁধে রান্না করতে বসে পড়লাম। সত্যি বলতে এটা তৈরি করতে আমাদের অনেক টাইম লেগেছে, আর আমরা অনেকগুলো পিঠা বানিয়েছি তাই আরও বেশি টাইম লেগেছে। ভেবেছিলাম তো রান্না করতে করতে আজকে একদম পাক্কা শেপ হয়ে যাবে, কিন্তু পরে বুঝতে পারলাম যে রান্না করতে অনেক কষ্ট হয়। তারপরে আমাদের রান্না করতে করতে অনেক টাইম লেগেছে। সবজির মিশ্রণ তৈরি থেকে পিঠাগুলো বেশি ভাজতে টাইম লেগেছে। আর আমরা প্রায় 25-30টার মতো পিঠা ভেজেছিলাম, তাই আরও বেশি টাইম লেগেছে। তবুও আমরা যখন রান্না একবার শুরু করেছি তার মানে রান্না কমপ্লিট করেই ছাড়বো, মাঝপথে ছেড়ে চলে যাব না। তাই আমরা এত কষ্টের পরেও ওইখানে বসে বসে পিঠা ভাজতে শুরু করেছিলাম। আর এখন আমাদের পিঠা ভাজা প্রায় শেষের পথে। পিঠা ভাজা শেষে আম্মুর শোকেস থেকে একটা কাঁচের প্লেট বের করে ওইখানে পিঠাগুলো রাখি শো আপ করা শুরু করে দিয়েছি। আর এখন যদি আম্মু দেখতে পায় আম্মুর স্বাদের কাঁচের প্লেট নিয়ে আমি ওইখানে শো আপ করা শুরু করে দিয়েছি, তাহলে আজকে আমার শেষ দিন হবে। আমার আম্মু কাঁচের প্লেট কিনে ওগুলো শোকেসের মধ্যে রেখে দেয়, কারণ এগুলো দিয়ে মেহমানদারি করা হবে। আর আমাদের জন্য স্টিলের প্লেট রেখে দেয়। তোমাদের সাথে কেমন হয়? আমার সাথে কিন্তু কেমনই হয়। আমার মনে হয় সবার মায়ে এমনই হয়। আচ্ছা যাই হোক, এখন আসল কথায় আসা যাক। কথায় আছে ধৈর্যের ফল মিষ্টি হয়, আমার সাথে ঠিক তেমনই হয়েছে। পিঠাগুলো অনেক বেশি মজা হয়েছে, আর আমি কিছু টেস্ট করার জন্য আগেভাগে নিয়ে নিলাম। মজা হবে না কেন? আমি প্রায় 2 ঘন্টার বেশি কষ্ট করে এই পিঠাগুলোকে বানিয়েছি, তাই অবশ্যই মজা হতে হবে। মজা না হলে এখন আমার মন কষ্টে ভেঙে পড়তো, কিন্তু আসলে এই পিঠাগুলো অনেক বেশি মজা হয়েছে।
তোমাদের কাছে যদি আমার আজকের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর আর আমার জন্য দোয়া করবে, আমি যেন তোমাদের এরকম সুন্দর সুন্দর ব্লগ উপহার দিতে পারি। তো আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।